বন্ধুরা, দিস ইজ সাইভ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। ব্রাজিল যথারীতি বিশ্বকাপের পরের রাউন্ডে এবং গ্রুপ টপ করেই এবং স্কটল্যান্ডকে তারা 3-0 গোলে হারালো। नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এবং প্রথম গোলটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই গোলটাও গিফটেড গোল, ভিনিসিয়াস জুনিয়র যেটা করলেন। দ্বিতীয় গোল যেটা বাতিল হলো ভারের নিয়মে, সেটা কিন্তু আসলে গোল, টুইটারের ট্রেন্ডিংও তাই বলছে। এবং ভিনিসিয়াস জুনিয়রের থেকে যে গোলটা কেড়ে নেওয়া হয়েছে এবং ভারের যে পদ্ধতি, সেটা নিয়ে কিন্তু আলোড়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং ধরুন, দিয়েগো আর্মান্দো মারাদোনা 86 বিশ্বকাপে হাতে গোল করেছেন, ভার হলে ওটা বাতিল হতো। তার মধ্যেও একটা বিউটি রয়েছে, কেননা রেফারি মুহূর্তের ভুল করতে পারে, কিন্তু বারবার রিপ্লে দেখে ভুল যদি হয়ে থাকে, সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত এবং কোথাও একটা ঘাপলা বা এরকম একটা ভাবনা কিন্তু কাজ করছে, যেটা ইতিমধ্যে গোটা পৃথিবীর ফুটবল মহলে কিন্তু সেই ভাবনাটা কাজ করছে। রেফারি ভুল করতে পারেন, কিন্তু রিপিট টেলিকাস্ট দেখে, ভারের নানান পদ্ধতি দেখে যদি সেটা ভুল হয়, তবে সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই যে ভেতরে অন্য কিছু আছে কি না। যাই হোক, ম্যাচ বিশ্লেষণ করতে এসেছি একটা ইম্পর্টেন্ট ম্যাচের পর। আমি ব্রাজিলের আজকে খেলাটা দেখে কিন্তু সাংঘাতিক রকম উচ্ছ্বসিত নই, তবে হতাশও নই। আনসেলত্তির যে নতুন ব্রাজিল তিনি তৈরি করতে চেয়েছেন, সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট। নতুন ব্রাজিল কেন, স্কটল্যান্ডের শুরুতেই কিন্তু স্কটল্যান্ড হতাশ ছিল। তাদের গোল হজমের মুহূর্তে ম্যাককেনা প্রথমে ওপেন বডি শেপে বল রিসিভ করে চাপটা বুঝতে পেরেছিলেন, তারপর চারপাশে জায়গাটা দেখেও নিয়েছিলেন, কিন্তু এরপর তার সিদ্ধান্ত ছিল খুবই খারাপ। তিনি রবার্টসনের দিকে দেন, কারণ তার শরীরের অবস্থান থেকে সেই পাস দেওয়া যথেষ্ট সময়ও ছিল। পরিবর্তে তিনি যেটা করলেন, মাঝখানে বল খেলতে চেয়েছিলেন, সেখানে স্কটল্যান্ডের সব অপশানই কার্যত মার্ক ছিল। আপনি যদি বল কেড়ে নেওয়ার টাইমটা দেখেন, ওপেন বডি শেপ থেকে দ্রুত ক্লোজ বডি শেপে যাওয়ার সময়ও তার ছিল না, ফলে বল হারালেন এবং ব্রাজিলের গোল, এবং অবশ্যম্ভাবী গোল, সেটা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। গোল পাওয়ার পর ব্রাজিলের পরিকল্পনা কিন্তু আরও কার্যকর হয়ে যায়। তারা খুব নিচে থেকে ব্লক করে স্কটল্যান্ডকে বল রাখতে দেয় এবং সুযোগ পেলেই দ্রুত ট্রানজিশনে আক্রমণ করে। আপনারা যদি কয়েক বছর আগের ব্রাজিলও দেখেন, ব্রাজিল কিন্তু এত ওপেন করছিল না, কেননা ব্রাজিল এত নিচে নেমে ব্লক করছিল না। সেই কারণে অপোনেন্ট তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন শেপ ভাঙতে পারতো না। কিন্তু ব্রাজিল এইভাবে ইনভাইট করছে অপোনেন্টকে নিজের অ্যাটাকিং, নিজের ডিফেন্সিভ থার্ডে, সেই জায়গাটা কিন্তু ব্রাজিলের আক্রমণে কিন্তু প্রচুর সুবিধা তৈরি করে দিচ্ছে। সেই কারণে প্রচুর ওপেন হচ্ছে, একাধিক 6-7টা ওপেন হয়ে যাচ্ছে, যেখান থেকে কিন্তু গোল হয়ে যেতে পারে। ফলে গোলের পরিমাণটাও ব্রাজিলের এবছরে অনেকটা বেশি, এবং বেশ কিছু গোল হতে পারে এরকম একটা পজিশন কিন্তু বারবার তৈরি হচ্ছে। কার্লোস আনচেলত্তির ব্রাজিলে ম্যাথেউস কুনহা এমন এক ভূমিকায় খেলছেন, তার জন্য যেটা তার সবচেয়ে উপযোগী, যেটা কুনহার পক্ষে যেটা সবচেয়ে উপযোগী, তিনি সেটাই সেইভাবেই কুনহাকে খেলাচ্ছেন। তিনি নিচে নেমে বল ধরার সংযোগ তৈরি করছেন, আক্রমণ সাজাচ্ছেন এবং কার্যত ফলস 9 বা অতিরিক্ত মিডফিল্ডারের কাজ করছেন। তার সামনে রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র দুই মোবাইল ফরওয়ার্ড হিসেবে থাকছেন। কুনহা যখন নিচে নেমে আসছেন ফলস 9 হিসেবে, তখন কিন্তু রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়র তারা কিন্তু ফরওয়ার্ড অপশনে চলে যাচ্ছে। আজকে কিন্তু এই রায়ান একেবারে বুঝতে দেননি যে তিনি পৃথিবীর অন্যতম সেরা একজন রাইট উইং রাফিনাকে বসিয়ে, রাফিনার যেহেতু চোট, তার জায়গায় খেলছেন একজন 19 বছরের ফুটবলার। বেশ কয়েকবার তিনি কিন্তু ওপেনিংয়ের শেপে জায়গায় চলে গেছিলেন, এবং এটা দেখার মতো। রায়ান ডান দিকটাকে কিন্তু প্রস্থটাকে বাড়িয়ে রাখছেন, স্পেসটাকে বাড়িয়ে রাখছেন, এবং
সুযোগ মতো বক্সে চলে আসছেন, এবং এই বক্সে চলে আসাটার পেছনে খুব ভালো টাইমিং কাজ করছে রায়ানের, যেটা খেলাটাকে অনেক কি বলবো অনেক কার্যকরী করে তুলছে। ভিনিসিয়াসকে দেখা যাচ্ছে তার স্বাভাবিক বাম উইংয়ের জায়গা থেকে অনেক বেশি সেন্ট্রাল জায়গায় খেলতে, মানে আমি বাঁ দিকটা কিন্তু খুব কিছু যে ফ্ল্যাঙ্কটা ব্যবহার করা নয়, বরং অনেক বেশি ইনভার্ট হয়ে ভেতরে খেলছেন। এতে তিনি গোলমুখী পরিস্থিতি আরও বেশি তৈরি করছেন এবং গোলমুখী পর্যায়ে অনেক বেশি নিজেকে জড়িয়ে ফেলতে পারছেন। বাম দিকে ডগলাস স্যান্টোস তিনিও স্পেস তৈরি করছেন, এবং ডান দিকে ড্যানিলো অনেক সময় গ্যাব্রিয়েলো মার্কিনোসের সঙ্গে ফ্রি অ্যাট দ্য ব্যাক গড়ছেন, যখন মনে হচ্ছে যে তিনজন সেন্টার ব্যাক হয়তো ড্যানিলোকে নিয়ে, গ্যাব্রিয়েল এবং মার্কিনোসকে নিয়ে সেরকম একটা বিল্ড আপ কিন্তু শুরু হচ্ছে, যেটা ব্রাজিলের একটা অন্যরকম শেপ, একটা রিয়েল ডায়মন্ড শেপ কিন্তু মনে হচ্ছে। ব্রাজিলের এই ডায়মন্ড মিডফিল্ড কাঠামো সেই কারণে খুব স্পষ্ট লাগছে। এবং ক্যাসিমেরো, খেলাটা নিয়ে একটু বলবো, ক্যাসিমেরো নিচে নেমে বিল্ড আপ শুরু করছেন। ব্রুনো গিমেরেস নিয়ে অন্তহীন বলা যায়। ব্রুনো গিমেরেস বারবার তার লাস্ট লাইনে দৌড়চ্ছেন, এবং লুকাস প্যাকেটা কখনো ফ্ল্যাঙ্ক কভার করছেন, কখনো নিচে নেমে প্লেয়ারদের ভূমিকা নিচ্ছেনও লুকাস প্যাকেটা। ক্যাসিমেরো যখন ডিপে নেমে যাচ্ছেন তখন দুই ফুল ব্যাক আরও সামনে ওঠার স্বাধীনতা পাচ্ছে, কেননা এক্সট্রা একজন ডিফেন্ডার অ্যাড হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে যখন ক্যাসিমেরো নিচে নেমে আসছেন। স্কটল্যান্ড কিন্তু আজকে মিড টু হাই, অর্থাৎ 4-2-3-1, আবার কখনো একটু নিচু থেকে 4-4-2 এইভাবে এই ব্লকে খেলেছে। কিন্তু যে ক্যাসিমেরোর কথা বলছিলাম, ক্যাসিমেরোর অবস্থান কিন্তু তারা সামলাতে সমস্যায় পড়েছে, কারণ ক্যাসিমেরো প্রচুর স্পেস চেঞ্জ করে ফুটবলটা খেলছিল। স্কটল্যান্ডের প্রথম প্রেসিং লাইনের পেছনে তিনি প্রায়ই ফাঁকা জায়গা তৈরি করছিলেন, এবং তিনি আরও ডিপে নামলে ব্রাজিলের মিডফিল্ড ও ফুল ব্যাকদের মুভমেন্ট তাকে কিন্তু কেন্দ্র করে দূরে টেনে নিয়ে যাচ্ছিল, ফলে ব্রাজিলের আক্রমণে নতুন লাইন আর স্পেস তৈরি হচ্ছিল। এটা একটা টেকনিক্যাল সাপোর্ট আমার মনে হয়েছে, যে কিছু চ্যানেল ওপেন করার জন্য কার্লো আনসেলত্তি কিন্তু এইভাবেই ব্যবহার করেছে। তবে ব্রাজিলের খেলায় কিছু সমস্যা আমার মনে হয়েছে, যেটা এই ক্যাসিমেরোকে কেন্দ্র করে, যেটা না বললে একেবারে নয়। ক্যাসিমেরো অনেক সময় সামনে কুনহা বা কোনো মিডফিল্ডার ফাঁকা থাকলেও ডিফেন্ডারদের দিকে ব্যাক পাসকে বেছে নিচ্ছিলেন। এটা কেন? এইটা কিন্তু খুবই দুঃখজনক লাগছিল। সমস্যা হলো পাস দেওয়ার পর অনেক খেলোয়াড়ের মুভমেন্ট থেমে যাচ্ছে, যেটা ব্রাজিলিয়ান ফুটবলারদের মনে হচ্ছে যখন তারা ধরুন পাসটা দিয়ে দেওয়ার পর তারা তারপরে সে বলটাকে একটা লাইন তৈরি করে দেওয়া, যাকে পাসটা দিয়েছে তার জন্য একটা লাইন তৈরি করে দেওয়া, স্পেস করে দেওয়া, তার জন্য নয় আমার পাস খেলে দেওয়ার পরে আমার আর কোনো ভূমিকা নেই। এই জায়গাটা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের একটা ড্রব্যাক, এবং এটাতে কিন্তু খুব বড় টিমের বিরুদ্ধে কিন্তু ব্রাজিল ভুগবে, এবং এই জায়গা থেকে কিন্তু উঠতে হবে। এবং ক্যাসিমেরো প্রচুর স্লথও লাগছে ঠিক এই জায়গা থেকে, পাস খেলে দিলাম, ব্লক তৈরি করলাম, ব্যাস এই পর্যন্ত। কিন্তু তারপর পাসটা করার পরে একটা স্পেস নেওয়া, ফরওয়ার্ড পাসে একটা ফরওয়ার্ড মুভমেন্টে একটা ব্লাইন্ড একটা ফাঁকা জায়গায় মুভ করা, ফাঁকা জায়গায় যাওয়া, এই জায়গাটার কিন্তু প্রবণতা এই ব্রাজিলের এই ডিফেন্সিভ থার্ড লাইনে কিন্তু একেবারে নেই, যে জায়গাটা কিন্তু খুবই দুঃখজনক লাগছে। বল ছাড়ার পর নতুন পাসিং অপশান তৈরি না করার তাগিদ কিন্তু মানে পাসিং অপশান তৈরি করার তাগিদ কিন্তু বাড়াতে হবে। তবু সামগ্রিকভাবে যেটা ঘটেছে সেটা খুবই ইতিবাচক। আনসেলত্তির ব্রাজিলকে 2023-24 রিয়েল মাদ্রিদ বলবেন, কেননা কীভাবে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে কেন্দ্র করে একটা আক্রমণাত্মক মোটিভ তৈরি করছে ব্রাজিল, এবং ভিনি জুনিয়রের পুরোটাই নখদর্পণে রয়েছে কার্লো আনসেলত্তির। তিনি তার সময় তার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ কোচ, এবং ভিনি জুনিয়র তার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার, এবং ক্লাব ফুটবল আমাদের বিশ্বকাপের থেকে অনেক বেশি কঠিন এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। ভিনি জুনিয়রকে নিয়ে কার্লো আনসেলত্তি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরেছেন, জিতেওছেন। এই দুটো ঘটনা কিন্তু তার সঙ্গে ঘটেছে, ফলে তিনি প্রায় পুরোটা জানেন যে ভিনি জুনিয়রকে কীভাবে ব্যবহার করা যায়। 2023-24 মরশুমের রিয়েল মাদ্রিদ কেন হচ্ছে গ্যাব্রিয়েল মার্কিনোস এবং ব্রুনো গিমেরেস
ও ক্যাসিমেরোকে ঘিরে তৈরি হয়েছে একটা শক্ত ডিফেন্সিভ স্ক্রিনিং, একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন, যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে ড্যানিলো এসে যোগ দিচ্ছেন, অর্থাৎ 5 ব্যাক মনে হচ্ছে মাঝে মাঝে, এবং তার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের একটা ফ্রিডম, স্বাধীনতা। তিনি বাম হাফ স্পেসটা ব্যবহার করছেন, ফ্ল্যাঙ্কটা না, টাচ লাইন না, বাঁদিকের হাফ স্পেসটাকে ব্যবহার করছেন এবং বাঁদিকের হাফ স্পেসটা তার জন্য ওপেন করে দেওয়া হচ্ছে, যে কারণে ভিনিসিয়াস জুনিয়র গোল পাচ্ছেন নিয়মিত এবং গোল করার মতো উপক্রম তৈরি করছেন, পাসিং ভ্যারাইটিস তৈরি করছে, এবং কুনহা খেলছে সামনে থেকে। ইটস লাইক কুনহা ব্রাজিলের সেই পরিচিত নাম্বার 9 কিছুটা হয়তো লাগছে, আমি পুরোটা তো সম্ভব নয়, কেননা রোনাল্ডোর মতো ফুটবলার শতাব্দীতে হয়তো একটাই আসে, কিন্তু কথা হচ্ছে কুনহা কিন্তু একটা শ্যাডো রোল প্লে করছে সেখানে, গোলও করছে, যেটা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের একটা দিশা দেখাচ্ছে। এই ব্রাজিল হয়তো সবসময় চোখ ধাঁধানো ফুটবল খেলবে না, যেটা আমার মনে হয়েছে, তবে তাদের ভাঙা কিন্তু কঠিন, তাদের ব্যাকবোন ভাঙা কঠিন, কাঠামো পরিষ্কার, কারণ পৃথিবীর সেরা দুটো ডিফেন্ডার, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা দুটো দলের দুজন সেন্টার ব্যাক, আর্সেনালের গ্যাব্রিয়েল এবং প্যারিস সেন্ট জার্মেনের মার্কিউনোস দুজন রয়েছেন সেখানে, এবং তারা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এবং তার সঙ্গে আলিসন বেকার অবশ্যই এখনকার ফুটবলের ডিফেন্সিভ অর্গানাইজেশনে গোলকিপারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ফলে অনেক বেশি ব্রাজিল নিচে থেকে যেহেতু বিল্ড আপটা করছে, এবং তার জন্য কিন্তু ওপরে প্রচুর স্পেস এবং পাসিং ভ্যারাইটি তারা কিন্তু তৈরি করার চেষ্টাও করছে, এবং আগের ম্যাচে যেটুকু পরিচয়ের জন্ম হয়েছিল, মনে হয়েছিল কিছু করবে ব্রাজিল স্কটল্যান্ডের বিরুদ্ধে, সেই বিষয়টাকে কিন্তু আরও বেশি সানিয়ে নিল, আরও বেশি পরিষ্কার করে নিল কার্লো আনচেলত্তির দল। এবার আমি একটা জিনিস দিয়ে এই বিষয়টা শেষ করব, সেটা হচ্ছে নেইমার নামলেন, এন্ড্রিক ছিলেন, মার্টিনেলি ছিলেন, যখন ব্রাজিলের আক্রমণ, ভিনিসিয়াস জুনিয়র তো ছিলেনই, ব্রাজিলের আক্রমণ ভাগ কিন্তু যখন এই নেইমার সমৃদ্ধ, এন্ড্রিক সমৃদ্ধ, মার্টিনেলি সমৃদ্ধ, ভিনিসিয়াস জুনিয়র সমৃদ্ধ যখন হলো, সেই ব্রাজিল কিন্তু আবার একটা আলাদা শেপ, তাদের অ্যাটাকিং যে স্পেস তখন তারা তৈরি করছে, ছোটো ছোটো পাসিং ভ্যারাইটি তৈরি করছে, সেটাও কিন্তু আবার আলাদা একটা ব্রাজিলের মধ্যে কিন্তু একই অঙ্গে বহুরূপ, যেটা এই বিশ্বকাপে কিন্তু আমি বলছি বড় দলের বিরুদ্ধেও কিন্তু চমকের অপেক্ষায় রয়েছে। দেখতে চাই যে আনচেলত্তি, তিনি তো পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা কোচদের মধ্যে পড়েন, দেখা যাক তিনি কি করেন। extra time.